নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শোনেন এবং বেশ কিছু খবরের দিকে আমরা নজর রাখি। আজও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। প্রথমেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিরকম রয়েছে আমরা প্রত্যেকেই জানি, এবং তার মধ্যে 12ই ফেব্রুয়ারি সম্ভবত বাংলাদেশের নির্বাচন, এবং হাসিনাকে বাদ দিয়ে অর্থাৎ বাইরে রেখেই এই নির্বাচনের প্রস্তুতি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। সেই বিষয় কিন্তু তারা আলোচনাও শুরু করেছে। আমি এই বিষয়টা জয়ন্তদাকে জানতে চাইবো, তাহলে এবার বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, যেখানে নির্বাচনের প্রস্তুতি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস হাসিনাকে বাইরে রেখেই? ইন্দ্রাণী, একেবারে সঠিক এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি ভোট হতে চলেছে, এটা তো একটা মস্ত বড় খবর। তার কারণ গোটা দেশ কেন, গোটা পৃথিবী 12ই ফেব্রুয়ারির এই ভোটের দিকে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে নির্বাচন হওয়াটা আশু জরুরি, এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার সেখানে গঠন হোক, এটা আমরা সবাই চাইছি। বাংলাদেশের শেখ হাসিনা 1 বছর হয়ে গেল, এবং সেনাবাহিনী তখনই বলেছিল ইউনূস সাহেবকে যে আমরা এই 1 বছরের বেশি সেনাবাহিনীর পক্ষে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখাটা আর্মির কাজ নয়। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার থাকতে হবে। এখন এই যে সেনাবাহিনী রাস্তায় রাস্তায় পুলিশের মতো ঘুরে বেড়াচ্ছে, এটা কি কোনো কাজের কথা নাকি? ইউনূস সাহেব মানে বেগম খালেদার পুত্র তারেককে লন্ডনে যখন শেষ বৈঠক হয় তখনই বলেছিল যে ফেব্রুয়ারি মাসে আমি করে দেব, এবং তারিখটাও নাকি তখনই ঠিক হয়ে গেছিল। আসলে রমজান মাস পড়ে যাচ্ছে, এবং রমজান এই 17ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি নাগাদ হচ্ছে। যদি এখন হয়ে যায় রমজান, তাহলে তো তারপরে ভোট করা যাবে না। প্রথম দিকটাতে ইউনূস সাহেব চেষ্টা করছিলেন ভোটটাকে একটু পিছুতে। তার একটা যুক্তিও প্রশাসন দিচ্ছিল যে নির্বাচন মানে পদ্ধতিটাকেই একটা সংস্কার করা, কেননা অনেক ছোট ছোট দল আছে, অনেকগুলো জনমতের তারা ভোট দিতে পারে না। শতকরা কার কত পার্সেন্টেজ অফ ভোট পায় এক একটা দল, তার ভিত্তিতে আসনগুলো ঠিক করে। একটা পৃথিবীর নাকি বহু দেশে এই পদ্ধতিটা আছে, একটা প্রপোর্শনেট মানে সিট শেয়ার, আনুপাতিক হারে ভোটের শতকরা। কিন্তু আমেরিকা তারাও মনে করে যে এক্ষুনি ভোট হওয়া দরকার, এটাকে যতদিন ফেলে রাখা হবে ততদিন নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। ভারতও চাইছে। আবার আওয়ামী লীগ, বিএনপি কি চাইছে? বিএনপির মনে হচ্ছিল যে ইউনূস সাহেব যদি থেকে যায়, এবং নতুন দল গঠন করেছে ছাত্রদের এনসিপি, তাদের হাত ধরে এবং জামাতের সাহায্য নিয়ে ইউনূসই একটা মানে তদারকি থেকে পুরোপুরি সরকার হয়ে গেল, সেটাও বিএনপি চায় না। বিএনপি কিন্তু বারবার ভারত সরকারকেও বলছে যে আমাদের বিশ্বাস করো, আমরা চীন বা পাকিস্তান করবো না, আমরা একটা দেশ চালাতে চাই। আগেও তো বিএনপি ক্ষমতায় এসছে, আমরা ট্রেড ফ্রেন্ডলি পার্টি, ভারতের সাথে আমরা এতে যাব, সমঝোতায় যাব। এবং সেটা যদি ভারত এখন না করে, আর বাংলাদেশ যদি পাকিস্তান আর চীনের অক্ষে আরো চলে যায়, সেটা কি ভারতের জন্য কাম্য? সুতরাং এখন শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি এক্ষুনি দেখছি না। শেখ হাসিনা অন্য কোনো দেশও তাকে গ্রহণ করতেও চাইছেন, এবং তিনিও যেতে চাইছেন না। এবং সত্যি কথা বলতে গেলে কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের জন্য একটা পলিটিক্যাল লায়াবিলিটি অলসো। কথাটা শুনতে ভালো লাগছে না হয়তো, কিন্তু এটা বাস্তব। এখন তাহলে কি করবে ভারত চাইছে এটা ভোট হোক। এখন সেখানে কে জিতবে সেটা তার সার্বভৌম রাষ্ট্রের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার। বিএনপি যদি জেতে তাহলে বিএনপি জিতবে। এখন ইউনূসের যে দল, এনসিপি যে ছাত্র দল, সেটা একেবারেই কচিকাঁচা। ইউনূস সাহেব ওই জন্যই ভাবছিল যে আরেকটু যদি সময় নিয়ে দলটাকে আরো গঠন করা যায়, ভবিষ্যতেও হতে পারে। দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স। একটা কানাঘুষো শোনা যাচ্ছে, ঢাকা থেকে উড়ে আসছে খবর, এবং দিল্লির অলিন্দেও শোনা যাচ্ছে যে ইউনূস সাহেবকে যদি প্রেসিডেন্ট করে দেওয়া হয়, এবং বিএনপি যদি এখন জনমতের যা পরিস্থিতি, যা সমীক্ষা যা বলছে, তাতে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি আসুক, তারেকও ফিরে আসতে পারে। তারেক ভারতে যদি মানে সাথেও তারেকের সম্পর্ক খারাপ নাও হতে পারে, যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হয়, তারেক যদি ঢাকায় ফিরে আসে। এখন আমেরিকা সেখানে কি ভূমিকা নেবে সেটাও দেখার বিষয়। তবে একটা নির্বাচিত সরকার যদি হয় তাহলে ভালো। শুধু জামাতদের কি ভূমিকা হবে, অর্থাৎ জামাতদের একটা তো পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে, আবার জঙ্গিপনা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সেখানেও প্রশ্ন আছে যে আমরা জামাত নিয়ে এত চিন্তিত হচ্ছি, কিন্তু আমরা তো আফগানিস্তানের তালিবান জঙ্গিরা তারা সিস্টেমে এসে গেছে, তারা সরকারের অংশ হয়ে গেছে। সেই তালিবানের বিদেশ মন্ত্রী সে তো এখন
আফগানিস্তানের বিদেশমন্ত্রী, তার সাথে জয়শঙ্কর কথা বলছেন এবং তার সাথে তালিবানের সাথে বোঝাপড়ার যে ট্র্যাক 2 সেটা মস্কোতে গিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রথম, তখন সবে তালিবান বিপ্লব হয়েছিল, তখন মনে হয়েছিল যে তালিবানটা বোধহয় আফগানিস্তানটা বোধহয় পাকিস্তানের হাতে চলে গেল, যায়নি তো। এখনো কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ওয়ার্কিং রিলেশনশিপ, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিন্ন হয়ে যায়নি, মনে রাখতে হবে সেটা। এবং সেখানে কিন্তু বাংলাদেশের নতুন হাই কমিশনার তিনি এসেছেন, তাকে তো রাষ্ট্রপতির সাথেও তিনি দেখা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও তো দেখা করতে গেলেন, এগুলো নয়াদিল্লি জানে না, এটা তো হতে পারে না। সুতরাং সবকিছুর মধ্যেই কিন্তু একটা কূটনীতি পরতে পরতে জড়িয়ে রয়েছে। এখন ভারত আমেরিকার সাথেও যে ট্রাম্পের সঙ্গে যে শুল্ক যুদ্ধ চলছে, সেখানে এখন ভালো ভালো বাংলাদেশটাকে ঠিকমতো করে একটা পরিস্থিতিটাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে পরিস্থিতি আরো গোলমেলে হয়ে যাবে। কারণ বাংলাদেশটাকে নিয়ে চীন এবং আমেরিকার যথেষ্ট উৎসাহ রয়েছে, দুপক্ষের একটা টাগ অফ ওয়ার চলছে। আমেরিকা যদি একটা বদ্বীপ চায়, তো চীনও সেখানে মায়ানমারের ওখানে আরাকান এলাকাটাতে দখল চায়। সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে ভারত সেই কারণে রিফ্লেক্স অ্যাকশনে যাচ্ছে না। 71 সালের আবেগের মানে সেই নস্টালজিয়া পিছলে গিয়ে বিদেশ নীতির রোম্যান্টিসিজম চাইছে না, একটা বাস্তব রাজনীতির দিকে যে এগোতে চাইছে। আপাতত ভোটটা হলে আমরা বাঁচি। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়েছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।